ডক্টর ইউনূসকে ঘিরে দিল্লির গভীর ষড়যন্ত্র, কে পড়ছেন ফাঁদে? এবং সর্বশেষ জানাবো বিএনপিকে নিয়ে এখন কি ভাবছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসকে ঘিরে দিল্লির গভীর ষড়যন্ত্র, কে পড়ছেন ফাঁদে? বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল। একদিকে গণ অভ্যুত্থানের ঢেউ, অন্যদিকে পর্দার অন্তরালে চলছে আন্তর্জাতিক চক্রান্ত। রাজনৈতিক অস্থিরতার এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার চারপাশে গড়ে উঠছে এক গভীর ষড়যন্ত্রের জাল, যার মূল কেন্দ্রে রয়েছে দিল্লি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সাউথ ব্লকে গত বৃহস্পতিবার ছিল উৎসবের দিন। কারণ বিভিন্ন সংবাদে যখন জানা যায় যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে পারেন, তখনই উল্লাসে মেতে ওঠে ভারত মাতার সেবাদাস মিডিয়া। 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন বাংলাদেশের ওপর দিল্লির একচ্ছত্র প্রভাব শেষ হয়ে যায়, তখন থেকেই শুরু হয় তাদের পুনরায় আধিপত্য প্রতিষ্ঠার মরিয়া প্রচেষ্টা। ডক্টর ইউনূস এই মুহূর্তে ভারতের দৃষ্টিতে সবচেয়ে বড় হুমকি, কারণ তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সবচেয়ে বড় কথা, দিল্লির চেনা জানা বলয়ে পড়েন না। ফলে তাকে সরাতে ভারত এবং দেশের ফ্যাসিবাদী শক্তির মধ্যে গোপন সমঝোতা এবং পরিকল্পনা শুরু হয়। দিল্লির কূটনৈতিক ছক অনুযায়ী প্রথমে ডক্টর ইউনূসের ওপর চাপ সৃষ্টি করা হয় রাজনৈতিকভাবে, মিডিয়া মারফত ও সেনাবাহিনীর কিছু বক্তব্যের মাধ্যমে। উদ্দেশ্য একটাই, তাকে ক্লান্ত করে তুলে পদত্যাগে বাধ্য করা। আর যদি তিনি নিজে থেকে সরে দাঁড়ান, তাহলে প্ল্যান বি চালু হবে। সেই পরিকল্পনায় রয়েছে পুরনো বিশ্বস্তদের দিয়ে আবারও একটি নিয়ন্ত্রিত সরকার কায়েমের প্রচেষ্টা। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো দেশের কিছু রাজনৈতিক দল এবং প্রশাসনের অংশবিশেষ এই ভারতীয় গেম প্ল্যানে নিজেদের জড়িয়ে ফেলছে। সাম্প্রতিক সেনা ও রাজনৈতিক নেতাদের বিবৃতির সুর বিশ্লেষণ করলে দেখা যায় সেগুলোর সাথে ভারতীয় মিডিয়ার বক্তব্যের অদ্ভুত মিল রয়েছে। বিশ্লেষকদের মতে এই পুরো পরিস্থিতি ভারতীয় হাইব্রিড যুদ্ধ কৌশলের অংশ। ছোট ছোট ঘটনা ঘটিয়ে জনমত বিভ্রান্ত করা এবং শেষে একটি বড় ধরনের ঘটনা ঘটিয়ে রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের। ছাত্র জনতার অভ্যুত্থান যে শক্ত অবস্থান নিয়েছে, সেটাকে ভেঙে দিতে বিভাজন ও বিভ্রান্তির খেলায় মেতেছে দিল্লি। তবে সর্বশেষ খবরে জানা গেছে ডক্টর ইউনূস আপাতত পদে বহাল আছেন। তিনি উপদেষ্টা পরিষদে স্পষ্ট করে দিয়েছেন, যদি রাজনৈতিক দলগুলো সহায়তা না করে, যদি বিশৃঙ্খলা চলতেই থাকে, তাহলে তিনি আর দায়িত্ব পালন করবেন না। উপদেষ্টা পরিষদ স্পষ্ট করে দিয়েছেন, যদি রাজনৈতিক দলগুলো সহায়তা না করে, যদি বিশৃঙ্খলা চলতেই থাকে, তাহলে তিনি আর দায়িত্ব পালন করবেন না। উপদেষ্টা পরিষদ স্বচ্ছ বার্তা দিয়েছেন সকলকে গুছিয়ে নেয়ার প্রস্তুতি নিতে। তিনি একই সাথে রাজনৈতিক দলগুলোকেও বিকল্প ভাবনার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন শুরু হয়েছে। এই অস্থিরতা কাদের জন্য সুযোগ এনে দিচ্ছে, কে পড়ছে ফাঁদে? বাংলাদেশ একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে অভ্যন্তরীণ বিপর্যয়, অন্যদিকে দিল্লির কূটনৈতিক কৌশল। ডক্টর ইউনূসের চারপাশে যে ঘন অন্ধকার তৈরি হচ্ছে, তা শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে বিপন্ন করতে পারে। এখনই সময় দেশের রাজনৈতিক শক্তি ও জনগণকে বুঝে নিতে হবে এই ষড়যন্ত্রের ফাঁদে তারা পড়ছে কিনা। বিএনপিকে নিয়ে এখন কি ভাবছে ভারত? প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা সে দেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতে রেখেছে, মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল, আর সেটা আওয়ামী লীগ। সে দেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা যে সমস্যা ছিল, সে কথাও সুবিদিত। দিল্লিতে নেতা, মন্ত্রী, কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন, অতীতে বিএনপির শাসনামলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা ও ভরসার সম্পর্ক সেইভাবে গড়ে ওঠেনি। আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য, তারা বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী এবং যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায়। কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই। এই বাস্তবতার পরও এই ঘটনা 2014 সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে, বিএনপির তরফে সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল। সম্ভবত বিএনপির ধারণা যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক রয়েছে, তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটা নতুন সমীকরণের সূচনা হতে পারে। প্রাথমিকভাবে তাতে দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক কিন্তু সেভাবে দানা বাঁধেনি।
উল্টো দিকে প্রায় রেকর্ড সময়ের মধ্যে জমাট বেঁধেছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার পার্সোনাল কেমিস্ট্রি বা ব্যক্তিগত রসায়ন। মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক। এর পাশাপাশি বাংলাদেশের পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভারতের চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপির অবিশ্বাসকে বদ্ধমূল করেছিল। কিন্তু 2024-এর 5 আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে, সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাক বদলের অবকাশ তৈরি করেছে নিঃসন্দেহে। দিল্লিতে রাজনীতি, নিরাপত্তা ও কূটনীতির পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি ও প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই। যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে, তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি, সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রেক্ষাপট ও আগামী দিনের সমীকরণের রূপরেখা কি হতে পারে, সেদিকেই নজর দিয়েছে এই প্রতিবেদন। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস অবশ্য জোর দিয়ে বলছেন, বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না, এই কথাটা মোটেও ঠিক নয়। দেখুন, এটা একটা ভুল ধারণা। এই ধারণাটা তৈরি হওয়ার কারণ আওয়ামী লীগ একটা খুব লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল। তো ওই পুরো সময়টা আমরা খুব স্বাভাবিকভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে তো আওয়ামী লীগের সঙ্গে ডিল করব, তাই না? কিন্তু তার মানে এই না যে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা ডিল করতাম বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না, বরং ভালোই ছিল। তিনি বিবিসি বাংলাকে আরও বলছিলেন, আমি নিজে হাই কমিশনার হিসেবে অনেকবার বিএনপি নেতাদের সাথে দেখা করেছি, বহুবার তাদের বলেওছি যে আপনারা ক্ল্যারিফাই করুন ভারতের প্রতি আপনাদের পলিসিটা ঠিক কী। তো এরকম কনভারসেশন আমাদের অনেক হয়েছে। রিবা গাঙ্গুলি দাস আরও জানাচ্ছেন, তখন সেখানকার তরুণ পার্লামেন্টেরিয়ানদের যে ডেলিগেশন ভারতে আসতো, তাতে বিরোধী দল ও বিএনপির এমপিরা সবসময় থাকতেন। কাজেই এটা বলা ভুল যে আমরা ওদের সঙ্গেই কথা বলতাম বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না। তবে বিএনপির সঙ্গে ভারতের ঠিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি, এ কথাটা দুদেশের সকলেই জানেন ও মানেন। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী যখন 2014-তে দেশের ক্ষমতায় আসেন, তারপরেও বেশ কয়েক বছর দিল্লিতে 11 নম্বর অশোকা রোডের ঠিকানাতেই ছিল বিজেপির সদর দপ্তর। তখন বাংলাদেশ থেকে বিএনপি নেতারা সেখানে একাধিকবার এসেছেন। তখন দলে অত্যন্ত প্রভাবশালী রাম মাধব সহ বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপির প্রতিনিধিরা আলাপ আলোচনাও করেছেন। এমনকি ঢাকায় দুর্গাপুজো দেখতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হয়নি। দুপক্ষের সম্পর্ক সেভাবে স্বাভাবিক হয়নি কখনোই। আজ কিন্তু বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন বিজেপির অনেকে সে দেশে অন্য কোনো দলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের ইস্যুটি সবার আগে টেনে আনছেন। বিজেপির সিনিয়র নেতা ও পার্লামেন্টেরিয়ান শ্রমিক ভট্টাচার্যের কথায় ওপার বাংলায় যারা ঘোষ, বোস, দত্ত মিত্র, গুহ ঠাকুর তারা আছেন, যারা গুপ্তা জসওয়াল আছে, যারা মতোয়া আছে, বৌদ্ধ আছে, তারা তো আমাদের রক্ত, আমাদের ভাই। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, আজকের সমস্ত হিন্দু যদি ভারতবর্ষে চলে আসতে বাধ্য হয় এবং এটাকেই তাদের ডেস্টিনেশন মনে করে, এই মুহূর্তে ভারতের কৌশলটাই হলো বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে চাপ দেওয়া এবং তাতে যারাই জিতে ক্ষমতায় আসুক তাদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির পথ প্রস্তুত করে রাখা। এই প্রেক্ষাপটেই বিজেপির রাজ্যসভা এমপি শ্রমিক ভট্টাচার্য বিবিসিকে বলছিলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে সম্পর্ক তার বেশি থাকবে। এটাই কাঙ্ক্ষিত এবং এটা হওয়াই স্বাভাবিক। এখন তাদের যে অভ্যন্তরীণ টানাপোড়েন, তাদের দেশের ভেতরকার যে নিজস্ব ইন্টারনাল ফিউড, এর মধ্যে তো কোনো দেশ হস্তক্ষেপ করতে পারে না এবং সেটা কাম্যও নয়। সেই জন্য ভারতও সেক্ষেত্রে ওটা করেনি। কিন্তু এর মধ্যেও যেটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের নির্বাচনের আগে কোনো বিশেষ দলের সঙ্গে সম্পর্ক করাটা কূটনৈতিক ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক নয়। কারণ তাহলে একজন বিগ ব্রাদার পার্শ্ববর্তী একটা ছোট দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঢুকে পড়ছে, এই ভুল বার্তাটা সারা পৃথিবীতে চলে যাবে। বেশ সতর্কতার সুরেই বলেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির এই পার্লামেন্টেরিয়ান। ফলে বাংলাদেশে নির্বাচন শেষ পর্যন্ত যখনই হোক, তার আগে বিএনপির সঙ্গে ভারতের প্রকাশ্য ঘনিষ্ঠতা দেখা যাবে, এই সম্ভাবনা আসলে নেই বললেই চলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।